নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। আপনাদের সামনে আবার এসে গেছি হাড়ির খবর নিয়ে। এবারের হাড়ির খবরের বিষয়বস্তু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেক দিন পর আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে অনেক রকমের গুঞ্জন, অনেক আলোচনা, কিন্তু অভিষেকের মুখ থেকে মুখনিসৃত বাণী কিন্তু বহুদিন ধরে দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। ওই যে বিমানবন্দরে যাওয়ার সময় যেতে যেতে একটা বাইট দিয়ে যাওয়া বা দিল্লিতে বাইট দেওয়া, অনেক দিন ধরে লক্ষ্য করছি যে অভিষেক কিন্তু চুপচাপ আছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দ্বৈরথ, এবং সেটা নিয়ে তো মানে গুজবে কান পাতা দায় হয়ে উঠেছিল। এবং সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় বারবার, মানে আমি কিন্তু অতীতেও বলেছি, এখনো বলছি, যে আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মত পার্থক্য থাকতেই পারে, হতেই পারে। বাবা ছেলের মধ্যে মত পার্থক্য হয়, এবং নেহেরুর সাথে বল্লভভাই প্যাটেলের বিরাট মত পার্থক্য ছিল, দৃষ্টিভঙ্গিগত ফারাক ছিল। এবং সেখানে কিন্তু এই বিতর্ক কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে যদি আপনি দেখেন, সেখানেও দেখতে পাবেন যে মানে সমস্ত নথিগুলো তো রয়েছে, সেগুলো অধ্যয়ন করলেই দেখা যায় যে কি ধরনের তর্ক বিতর্ক হয়েছে। গণপরিষদে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে নানান রকমের কলহ হয়েছে। এবং গান্ধীজি তো থাকতেই পারেননি যখন এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছে, উনি তো তখন বিভিন্ন দাঙ্গা পরিস্থিতি দেখতে যেতেন। কিন্তু আজকে আমরা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা করছি, যে অনেক দিন পর আবার খবরের শিরোনামে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা অনলাইন দলীয় বৈঠক ডেকেছিলেন, এবং সেই বৈঠকটা মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিটি তৈরি করে দিয়েছেন, অর্থাৎ যে ভোটার তালিকায় এই যে গলদ, সেই গলদগুলো মানে একই নম্বরে এপিক, সেই নম্বরে বিভিন্ন হরিয়ানায়, গুজরাটের ভোটার, আবার পশ্চিমবঙ্গের ভোটার, তাহলে সেখান থেকে ভুয়ো ভোটার ঢোকার সম্ভাবনা থাকে। নির্বাচন কমিশন তাদের এই যে ভ্রান্তি, সেই ভ্রান্তি স্বীকার করেছে, এবং সেটা একটা মস্ত বড় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। এবং যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন যে ভ্রান্তিটা ছিল, এবং সেই ভ্রান্তিটা সংশোধনের জন্য নির্বাচন কমিশন বৈঠক পর্যন্ত ডাকতে বাধ্য হয়েছে নতুন মুখ্য নির্বাচন কমিশনার। এবং সেখানে কিন্তু প্রত্যেকটা জেলাতে এই কমিটির সাব কমিটি তৈরি হবে, সেই সাব কমিটি কিভাবে কাজ করবে এবং সেগুলো স্ক্রুটিনির কাজ হবে দেখুন। এবং সেই দায়িত্বটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেয়া হলো, এবং সুব্রত বক্সী দলের মানে সভাপতি, তার নেতৃত্বিত কমিটি হয়েছিল, এবং সেই কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এবারে দলের সমস্ত নেতাদের ডেকে অনলাইন বৈঠক করছেন, এবং সেখানে কিন্তু সুব্রত বক্সী নিজে পাশে বসেছিলেন, তিনি উপস্থিত ছিলেন। এবার সুব্রত বক্সী কেন বসেছিলেন, তাকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক কেন হলো, তার ব্যাখ্যাটা কি? তার দুটো ব্যাখ্যা আমি শুনেছি। একটা ব্যাখ্যা শুনেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে এই রকম বৈঠকটা করতে, বোঝাতে, অর্থাৎ এটা মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন বলেই তো হয়েছে। এমন তো নয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাননি, সেই জন্য বৈঠকটা হয়েছে। তাহলে সেই বৈঠকে বক্সিদার থাকা, সুব্রত বক্সীর উপস্থিতি, এটা প্রমাণ দেয় যে এটা কিন্তু দলীয় বৈঠক। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো একটা ব্যক্তি ইচ্ছার প্রকাশ নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়, এটা অনুমোদিত বৈঠক। এবং এটা শুধুমাত্র অ্যাপ্রুভড বৈঠক নয়, বক্সী তা থাকার ফলে এটা শুধু অ্যাপ্রুভড বৈঠক হিসেবে পরিগণিত নয়, ইট ইজ এন্ডোর্সড অলসো। অ্যাপ্রুভড অ্যান্ড এন্ডোর্সড, এই দুটো কথা খুব ইম্পর্টেন্ট। এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি যে কতটা সক্ষম, তিনি সেটা বুঝিয়ে দিলেন। তার কারণ 4:30 সময় বৈঠকটা মানে শুরু হওয়ার কথা ছিল, 4:40 নাগাদ শুরু হয়েছে, এবং তারপর 5 মিনিট সুব্রত বক্সী ইন্ট্রোডিউস করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলার প্ল্যাটফর্ম দিয়েছেন, এবং একদম প্রোটোকল মেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কতক্ষণ এক নাগাড়ে বলেছেন সেটা কি আপনারা নোট করেছেন বা জানেন? 90 মিনিট। 90 মিনিট, 6:15 তার বক্তৃতা শেষ হয়েছে। তাহলে এই যে 90 মিনিটের বক্তৃতা উনি দিয়েছেন, সেখানে কিন্তু উনি একটা স্বতঃস্ফূর্তভাবে বলেছেন, আবার তিনি প্রিপেয়ার্ড স্পিচও দিয়েছেন। কারণ অভিষেক কিন্তু ওল্ড স্কুল স্পন্টেনিটির থেকে
অভিষেকের মধ্যে কিন্তু আধুনিক একটা স্ট্রাকচার্ড স্পিচ, যেটা বিদেশেও হয় এবং আমাদের দেশেও আজকাল এটা জনপ্রিয় হয়ে উঠছে। ইভেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও দেখতে পাচ্ছি যে অতীতের যে স্টাইল অফ ডেলিভারি তাতে পরিবর্তন আসছে, সময়ের হাত ধরে সবকিছু বদলায়। অভিষেকের কিন্তু একটা স্ট্রাকচার ছিল, একটা যেরকম একটা কন্টেন্টের আমরা যেরকম বলি যে একটা স্ট্রাকচার থাকে, একটা ভূমিকা থাকে, একটা উপসংহার থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে প্রত্যেকটা জেলায় কিভাবে স্ক্রুটিনির কাজ হবে। দেখুন এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিভাবে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিটার প্রজ্ঞা, রাজনৈতিক প্রজ্ঞা, সেটা হচ্ছে যে গোটা দলটাকে ভোটের আগে এই রিগিং ধরার জন্য মাঠে নামিয়ে দিলেন। যে দল তাদের ওই সিন্ডিকেট, নানান রকমের ছোট খাটো কায়েমি স্বার্থ মিডিয়ার প্রচারে বারবার উঠে আসছে, এই গোষ্ঠীদ্বন্দ্ব আর এইসব ঝামেলার জায়গায় তিনি কিন্তু এবারে বললেন আক্রমণের লক্ষ্য হচ্ছে কিন্তু কেন্দ্র এবং বিজেপি। তারা ভুয়ো ভোটার ঢুকিয়ে আমাদেরকে পরাস্ত করতে চাইছে। সাধু সাবধান, চলো আমাদের এটার মোকাবিলা করতে হবে। দেখুন স্ক্রুটিনি কিন্তু ভোটের আগে এমনিতেই হয় এবং সেই স্ক্রুটিনিটা খুব গুরুত্ব পায় না অনেক সময়, সেই স্ক্রুটিনিটা অনেক সময় অবহেলিত হয়, তার ফল অনেক সময় অন্য পক্ষ সেই ফল নিয়ে নেয় এবং বিজেপি কিন্তু 365 দিন নির্বাচন কমিশনটা করে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে বলে 60 ঠাং। মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? মমতা বন্দ্যোপাধ্যায় ওই কমিটিটা তৈরি করে দিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দায়িত্ব দিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো বোঝাতে পারবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা বোঝালেন। এবং একটা জিনিস হলো যে প্রত্যেকটা জেলায় যে জেলার যে সভাপতি, তার সঙ্গে স্থানীয় যে এমএলএ, প্রত্যেকের সাথে সংযোগ স্থাপন করে এবং মানে গ্রামে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সবটা মিলে এই যে সাংগঠনিক স্ট্রাকচার আর নির্বাচন কমিশনের যে স্ক্রুটিনি, সেই দুটোকে উনি যুক্ত করে দিলেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সুরে সুর মিলিয়ে একদম দলীয় লাইন অনুসারে বললেন। এবং সেটা বলতে গিয়ে তার মানে কি? তার মানে এটা শুধুমাত্র একটা নির্বাচনে রিগিং ধরার কাজ নয়, এটা একটা দলীয় সাংগঠনিক কর্মসূচি, অর্থাৎ একটা কাজ দেয়া হলো দলকে। এবং দেখুন রিগিং তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তিনি রিগিং এর কথা বলতেন। সাইন্টিফিক রিগিং মেশিনারি আমার এখনো মনে আছে, সেটা ছিল বরুণ সেনগুপ্তের বর্তমান কাগজের, তখন এটা একটা বিরাট পপুলার একটা ইস্যু। এবং সেই সাইন্টিফিক রিগিং মেশিনারির কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, জ্যোতিবাবু তখন মুখ্যমন্ত্রী, এবং কিভাবে ভুয়ো ভোটার দেওয়া হয় এবং সেই ভুতুরে ভোটার, সেটা নিয়ে তো একটা দীর্ঘ কয়েক দশক চলে গেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল, মুখ্যমন্ত্রী, তিনি রিগিং এর অভিযোগ করছেন। এবং বিজেপি কিন্তু সেটা অনেক পরে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই রিগিং মেশিনারির বিরুদ্ধে গোটা সরব হয়েছে, নির্বাচন কমিশনে যাচ্ছে, দিল্লিতে সরব, অন্যান্য আঞ্চলিক দলের নেতারা মমতাকে সমর্থন করে বিবৃতি দিতে শুরু করেছেন, তখন দেখছি রাজ্য বিজেপি বলছে যে রিগিং বা এ ধরনের বুথ ক্যাপচারিং বা ভোটের নামে প্রহসন এ তো তৃণমূল কংগ্রেস করে, সুতরাং আমাদের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের কাছে যেতে হবে। সত্য সেলুকাস, মানে ব্যাপারটা এমন হয়ে গেছে যে আগে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ইস্যুটা তিনি তৈরি করলেন এবং সেই ইস্যুতে এখন বিজেপিকে সেই সুরে সুর মিলিয়ে তাকে নির্বাচন কমিশনের কাছে যেতে হচ্ছে। এই জায়গাটাতেই কিন্তু কেল্লা ফতে করেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা মুন্সিয়ানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দেখিয়ে দিয়েছেন যে দলের তাকে প্রয়োজন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস নিডস অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে দীর্ঘদিন ধরে নীরব থাকা, এটাকে আমি বলি বাংময় নীরবতা, অর্থাৎ তিনি কিন্তু কোনো বিবৃতি দিচ্ছেন না, কথা বলছেন না। এটাতে কি হয়, আমরা সোশ্যাল মিডিয়ায় যারা রিসার্চার তারা বলেন, আমি এমন একজনের সঙ্গে কথা বলছিলাম, তো বলছিল যে এই যে কথা না বলা, চুপ করে থাকা, দৃশ্যমান না হওয়া, এটাতে হয় কি, যারা তোমার অডিয়েন্স, তোমার যে ক্লায়েন্টেল, সেখানে কিন্তু একটা অ্যাপেটাইট বাড়ে, খিদেটা বাড়ে দেখার জন্য, কি একটা কিউরিওসিটি তৈরি হয় যে অভিষেক তো কিছু বলছে না, আচ্ছা অভিষেকের এখানে তো মতামত দেখতে পাচ্ছি না,
আচ্ছা, দোলের দিন, হোলির দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি শুভেচ্ছা জানালো সমস্ত দলীয় কর্মীদের কাছে, মানুষের কাছে? কই দেখি একটুখানি এক্স হ্যান্ডেলটা দেখি তো। তো এখন এই যে একটা কিউরিওসিটি, এটা কিন্তু একটা প্রাসঙ্গিকতাকে আবার নতুন করে জন্ম দেয়। সেই কারণে অনেক সময় যারা ফিল্ম জগতে আছেন, ক্রিয়েটিভ জগতে আছেন, সোশ্যাল মিডিয়াতে আছেন, অনেক সময় তারা কিন্তু মাঝে মাঝে অ্যাবসেন্ট হয়ে যান, অনুপস্থিত, 6 মাস ধরে দেখা যাচ্ছে না। এবং সেটা কিন্তু অনেক সময় শাহরুখ খান থেকে শুরু করে সমস্ত দীপিকা পাড়ুকোন বা যে অনেক অভিনেতা অভিনেত্রীরা, তারা অনেক সময় ট্যাকটিক্যাল অ্যাবসেন্স ইন সোশ্যাল মিডিয়া কিছুদিনের জন্য, তাতে কিন্তু আপনার ক্লায়েন্টেল বা কনস্টিটিউয়েন্সি বা কনজিউমার যেভাবে আপনি দেখুন না কেন, তার অ্যাপেটাইটটা বাড়ে। এটাকে বলা হয় যে একটা কনসাস একটা নিষ্ক্রিয়তা। তো এখন সক্রিয় নিষ্ক্রিয়তা বলা যেতে পারে, অ্যাক্টিভ ইনার্শিয়া। এখন সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন, এবং তার মাঝখানে একটা লম্বা গ্যাপ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কালীঘাটে গেছেন, এবং সেখানে কি কথা হয়েছে না হয়েছে আমরা জানি না। সুতরাং এই বৈঠকের পর কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় বৈঠক করেছেন, এবং আগে যে সদস্যরা থাকার কথা ছিল সেই সদস্যটা আরো বাড়ানো হয়েছে। এমপি এমএলএরা তারা সকলে উপস্থিত থেকেছেন, এবং এই আলোচনার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু শুধুমাত্র এই যে এপিক নাম্বার এবং এই যে ভোটার তালিকায় যে ফলস ভোটার মানে ধরার প্রচেষ্টা এবং এটা সম্ভাবনা কিভাবে বাড়ছে, সেগুলোর পাশাপাশি সংগঠনের ব্যাপারেও কিন্তু কিছু কথা বলেছেন। তিনি কিন্তু মন্ত্রী এমএলএ দলীয় নেতাদের যে কলহ, সেই কলহ প্রবণতার বিরুদ্ধে বলেছেন, কাজ করার কথা বলেছেন, কাজ করলে পুরস্কার, কাজ না করলে তাতে একটা তিরস্কার, সেসব কথাও কিন্তু দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং দলীয় নেতা হিসেবে সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাও কিন্তু করেছেন। এবারে কথাটা হচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এখন কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস মানে অন্যান্য রাজ্যগুলোতে লড়া, একটা সময় হয়েছিল তো যে গোয়াতে নির্বাচনে তৃণমূল কংগ্রেস গেছিল, অসমেও তো গেছিল। এখনো যে তৃণমূল কংগ্রেস একেবারেই করছে না তা নয়, কেরলেও কিছুদিনের আগে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের যোগ দিল কেরল কংগ্রেসের থেকে, কেরালার ডেভেলপমেন্ট। কিন্তু এগুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের অন্যান্য রাজ্যে তৎপরতাটা সর্বভারতীয় অস্তিত্ব তৈরি করা, বজায় রাখা, এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হতে পারে। কিন্তু তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে অগ্রাধিকার কিন্তু পশ্চিমবঙ্গ, পাখির চোখ 2026 বিধানসভা নির্বাচন। এবং সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দুজনের মধ্যে যেসব জায়গাগুলোতে মত পার্থক্য, সেই মত পার্থক্যগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তার সন্তান সম। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবেন সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনবেন না, তিনি বিদ্রোহ করবেন এবং তিনি বিজেপির সাথে হাত মিলিয়ে তিনি দল ভাঙবেন। এই যে গল্পের গরুর গাছে ওঠার কাহিনী, সেটা তো এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও সেদিন বৈঠকে উপস্থিত থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মীদের সামনে সেটা স্পষ্ট করে দিয়েছিলেন। এবং সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে তার নেত্রী, এবং তিনি এটাও তো বলেছিলেন যে তার গলাটা কেউ কেটে দিল, সেই কাটা গলাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবে। এটা কিন্তু খুব মানে মস্ত বড় একটা কথা। এবং সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন। এটা এই যে ধোঁয়াশা, এবং কিছু কিছু দলের মধ্যে কিছু কিছু নেতা থাকেন যারা মনে করেন যে এই বিভেদ যত বাড়বে তাদের কায়েমি স্বার্থের মানে তাদের সাফল্য তত বাড়বে, অর্থাৎ তারা সেই কায়েমি স্বার্থের ফুলফিলমেন্ট, পরিতৃপ্ত হবে তাদের কায়েমি স্বার্থ। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে শত্রু এখানে রাজনৈতিক শত্রু, ব্যক্তিগতভাবে তারা আলাদা মানুষ, আলাদা দল, কিন্তু রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের প্রধান শত্রু এই মুহূর্তে কিন্তু বিজেপি। সুতরাং 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের বিরুদ্ধে
লড়াই লড়ছে, এটা তো মানে একটা অসম লড়াই, এবং এখানে কোনো রকম ভাবে প্রশ্নই ওঠে না যে সেখানে বিজেপির সাথে হাত মিলিয়ে, এবং এই প্রচারটা তৃণমূল কংগ্রেসকে দুর্বল করে দেওয়ার প্রচেষ্টা, সেখানে কিন্তু ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মনসিয়ানার সঙ্গে এই যে ক্লিভেজ, এই যে বিভাজিকা রেখা, সেই রেখাকে সরিয়ে দিয়ে আবার একটা ইউনাইটেড ফ্রন্ট, একসঙ্গে লড়ার জায়গায় নিজেদের দলকে নিয়ে গেলেন, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার ধীরে ধীরে তার যাত্রাপথ শুরু করছেন। এখানে দুজনের দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো পছন্দ করবেন না বা করছেন না, এমন বিষয়গুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনবেন না বা শুনছেন না, এইটা মনে করারও কোনো কারণ নেই। সেটা কোনো ব্যক্তিকে নিয়ে হতে পারে, সেটা কোনো ইস্যুতে হতে পারে, এবং সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা এবং তার যে অ্যাসেসমেন্ট, সেটাকে মূল্য দেন না। আমি তো নিজের চোখে দেখেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করেন সেটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে আধুনিক প্রজন্ম, তাদের চাওয়া পাওয়া, তাদের পছন্দ, তাদের অভিরুচি, সেগুলো সম্পর্কে তিনি যে খেয়াল রাখেন এবং তার মধ্যে যে সেগুলোর গবেষণা করে জানার যে আগ্রহটা অভিষেকের আছে, সেটা তো মমতার থেকে বেশি কেউ জানেন না। সুতরাং এখানে প্রথম কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা একটা পরিবারের সদস্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বুঝিয়ে দিয়েছেন যে পরিবারের সদস্য হলেও তিনি দলের একজন কর্মী, এবং সেখানে যদি তার মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কাজ করছেন না, তাহলে সেখানে তিনি তারও সমালোচনা করতে প্রস্তুত, এবং সেখানে দলকে রক্ষা করার জন্য, দলেরকে বাঁচিয়ে রাখার জন্য তিনি সেখানে আর কোনো রকম আপোষ করবেন না। কে ভাইপো কে ভাইপো নয়, এটা কিন্তু তার লক্ষ্য নয়। এটা কিন্তু একটা মস্ত বড় রাজনৈতিক আমি বলবো প্রজ্ঞা, একটা দলকে বাঁচিয়ে রাখার জন্য। এইভাবেই তো বহু দল শেষ হয়ে যায় যদি শুধুমাত্র পরিবারবাদ বলে যে অভিযোগ করা হয়। সেই পরিবারবাদ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্য আসা মানেই পরিবারবাদী হয়ে উঠছেন, তা কিন্তু নয়। এবারে আমরা আসি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্টাইল অফ ফাংশনিং নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সব থেকে যেটা বড় বৈশিষ্ট্য, সেটা হলো যে উনি কিন্তু প্রত্যেকটা মানে মাটিতে পা রেখে চলেন। প্রতি মুহূর্তে 3 থেকে 4টে সংস্থাকে দিয়ে বিভিন্ন বিষয় তিনি কিন্তু গবেষণা করেন, এবং জাতীয় বিষয় থেকে শুরু করে আঞ্চলিক বিষয়, সেখানে কিন্তু কে কিভাবে রিয়াক্ট করছে, বিজেপির কি অগ্রাধিকার, এগুলো নিয়ে তিনি কিন্তু যথেষ্ট গবেষণা করে ফিডব্যাক নিয়ে তারপরে রণকৌশল ঠিক করেন। কিন্তু সিবিআই আর এনফোর্সমেন্ট, তারা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি ভূমিকা নেবে, সেটা কিন্তু এখনো অনেকটাই অজানা। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন তেন প্রকারের সিবিআই এবং এনফোর্সমেন্ট তারা কিন্তু তৎপর কোনো না কোনোভাবে তাকে দোষী সাব্যস্ত করতে। চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাকে রাখা, যদিও সেটাকে সাবস্টেন্সিয়েট সিবিআই বা এনফোর্সমেন্টের পক্ষ থেকে চার্জশিটে সেই এক্সপ্লেন করা, শুধু নামটা দেওয়া ছাড়া আর অন্য কোনোভাবে সেটার ব্যাখ্যা দেওয়া হয়নি বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিযোগ করেছেন। কিন্তু একটা জিনিস নিয়ে প্রশ্ন থাকে, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি এনফোর্সমেন্ট বা সিবিআই, এই যে তদন্তটা চলছে মূলত এনফোর্সমেন্টেরই তদন্ত, সেখানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা গ্রেপ্তার করতে পারে? মস্ত বড় প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2026-এর আগে গ্রেপ্তার বরণ করলে তাতে বিজেপির লাভ না লোকসান, এই জিনিসটা যদি বোঝার চেষ্টা করা যায় তাহলে আমরা বিজেপির রণকৌশলটা বুঝতে পারবো। দেখুন, এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এনফোর্সমেন্ট গেছিল, সিবিআই গেছিল, উইদাউট কোনো নোটিশ হুট করে চলে গেছিল। আমার এখনো মনে আছে যখন ভোট প্রচার শুরু হয়ে গেছে, তাতে কিন্তু শেষ রক্ষা হয়নি, এবং শেষ মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করাটা ঠিক নয়, এখন সেটা বুমেরাং হবে, এরকমই একটা অ্যাসেসমেন্ট দিল্লি থেকে এসেছিল। এখন এনফোর্সমেন্ট তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সেটিং করছে, এবং কোনো রকম ভাবেই তারা
এই তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দোষী সাব্যস্ত করতে চাইছে না, তারা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে চাইছে না, তারা গ্রেপ্তার করতে চাইছে না, এই তত্ত্বে আমি বিশ্বাস করি না। কেননা তাদের কাছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে একটা অত্যন্ত মহার্ঘ, অর্থাৎ পারলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক্ষুনি গ্রেপ্তার করেন এবং গ্রেপ্তার করে তাকে জেলের মধ্যে রেখে তাকে প্রতিদিন নানান রকমের স্টোরি হবে, নানান রকমের প্রচার হবে এবং গোটা রাজ্য জুড়ে তাতে বিজেপির কর্মীরা উৎসাহিত হতে পারে এবং বিজেপির সমর্থকরা উৎসাহিত হতে পারে, তারা খুশি হতে পারে। সুতরাং বিজেপির যে সমর্থক, বিজেপির যে ক্লায়েন্টেল, যে কনস্টিটিউয়েন্সি, তাদেরকে ভোটের আগে চাঙ্গা করে দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করাটা সম্ভব কি সম্ভব নয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু ব্যক্তিগতভাবে কোনো দুর্নীতির অভিযোগ এখনো পর্যন্ত বিজেপি চাইলেও তুলতে পারেনি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মন্ত্রী, ধরুন পার্থ চট্টোপাধ্যায় কিংবা জ্যোতিপ্রিয় মল্লিক, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলেও এখনো পর্যন্ত, এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু সমস্ত এভিডেন্সিয়াল ট্রুথ হিসেবে আদালতে তাকে দোষী সাব্যস্ত করা সম্ভব হয়নি। তার ফলে একদিকে যেরকম পার্থ চট্টোপাধ্যায় জামিন পাচ্ছেন না, তার জামাতা রাজসাক্ষী হতে পারেন, অন্যদিকে প্রাক্তন খাদ্যমন্ত্রী বক্সি, মাফ করবেন, জ্যোতিপ্রিয় মল্লিক, তারা বেল পেয়েছেন। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতির পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কিন্তু এখনো পর্যন্ত প্রামাণিক সত্য সেটা কিন্তু সিবিআই বা এনফোর্সমেন্ট এখনো পর্যন্ত দিতে পারেনি। সেটাও কিন্তু এখন পাশাপাশি বেশ কিছু পার্শ্ব চরিত্রকে ধরে এগোনোর চেষ্টা চলছে। এই জায়গাটা কিন্তু তৃণমূল কংগ্রেসকেও এখন আগাম রণকৌশল নিতে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এখন খুব সক্রিয় হন এবং তিনি যদি এখন জেলা ওয়ারি আবার জেলা সফর করবেন, এমনটাই তো আশা করা যায়, কারণ ভোট প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি স্টার ক্যাম্পেনার হিসেবে চিরকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকেছেন। 2026-এ তিনি থাকবেন না এমন কোনো কথা তো আমরা শুনিনি, কিন্তু সেই প্রচার শুরু হওয়ার আগেই সিবিআই বা এনফোর্সমেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, মূলত এনফোর্সমেন্টেরই তদন্ত, সেখানে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করবে কিনা, এবং এটা কিন্তু শীর্ষস্তরে দিল্লিতে সেটা চূড়ান্ত হবে। এই জায়গাটা তৃণমূল কংগ্রেসেরও পাল্টা রণকৌশল তৈরি হচ্ছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার যেটুকু ধারণা, যা আমার ওর সঙ্গে কাজ করতে গিয়ে দেখে আমি আমার সাংবাদিকতার কাজের কথা বলছি, সেখানে কিন্তু দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় চান যে ভয় না পেতে। সবসময় সেটা কিন্তু বলেছেন যে অ্যারেস্ট করলে অ্যারেস্ট করবে, কিন্তু আপোষ না করতে। যত বেশি ভয় পাবে তত বেশি করে তোমাকে কিন্তু ওরা বিপদে ফেলবে। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও কিন্তু এই স্ট্র্যাটেজি হতে পারে যে গ্রেপ্তার করলে গ্রেপ্তার বরণ করব, কিন্তু আমরা আপোষ করব না। ভোটের সময় গ্রেপ্তার হয়ে যাওয়ার পরেও আমাদের প্রচার চলবে। এখন এই যে দিকটা, এই যে গ্রেপ্তার, তদন্ত, এটা দেখুন সবটা তো আমিও জানি না। এগুলো আগামী দিন আমাদের কাছে আরো স্পষ্ট হবে এবং যেরকম যেরকম খবর আসবে আপনাদের জানাতে থাকবো। আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্য কেন প্রয়োজনীয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কেন চান যে একটা যৌথভাবে, সমবেতভাবে বিজেপিকে প্রধান শত্রু করে আক্রমণ শানাতে, আজকে সেটাই হাঁড়ির খবরে আপনাদের কাছে জানানোর চেষ্টা করলাম। নমস্কার।